আমার হাতের এই স্পেশাল রোস্ট রান্নাটা যখনই আমার জামাই খায়, যতবারই খায় ততবারই সে একদম ফিদা হয়ে যায়। মানে এই রোস্টটা হচ্ছে, আপনারা শাহি রোস্টের নাম শোনেন না, সেরকম একদম শাহি রোস্ট কাকে বলে। আসলে বাসায় তৈরি নিজের হাতে করা, মন মতো মানে যত কিছু মন চায় সব কিছু দিয়ে করা, আসলে এর মতো আসলে মজা আসলে কোথাও পাওয়া যায় না, যেটা হচ্ছে আসল কথা। তো এটা আসলে যতবারই আমার জামাই খাইছে বা যারাই খাইছে আমার হাতে এটা, তারা কিন্তু একদম পাগল হয়ে গেছে। আর সাথে হচ্ছে এরকম হাতে মাখা পোলাও, যেটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি স্মেল আসে, মানে যা বলার মতো না। তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ঈদের পরের ভিডিও, মানে রোজার ঈদের পরের ভিডিও। এখন কোরবানির ঈদ চলে আসছে, আমার ড্রাফটসে অনেক ভিডিও পড়ে আছে, মানে একদম আলসেমি করে আর কি দেওয়া হচ্ছিল না। পরে ভাবলাম আস্তে আস্তে দেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যে গরম, মানে কেমনে ভালো থাকবো এত গরমে? তো আর এত গরমে এই রোস্ট পোলাও খাওয়ার মতো আসলে কোনো রকমের আসলে এই রুচি আসে না। আর এটা অনেক আগের ভিডিও, তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো এই যে আমি প্রথমে চিকেনগুলো একটু লাল মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে কিছুটা ব্রয়লার মুরগির আর কি লেগ পিসও নেওয়া আছে, যেটা আমার বাবুর জন্য আনা থাকে, ওকে মানে এই করে দেই, ফ্রাই করে দেই। তো ওইগুলোও নিয়ে নিছি, যাতে রাতের বেলাও একটু থাকলে ও খেতে পারে। এই জন্য বাচ্চারা তো আসলে রোস্ট পোলাও শুনলেই অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য একটু বেশি করে ওর জন্য দেওয়া। আর সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিছি আগে। রোস্টে তো আসলে পেঁয়াজ বেরেস্তা একদম মাস্ট। তারপর চিকেনগুলো আস্তে করে একটু ভেজে নিচ্ছিলাম, মানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, একদম শক্ত শক্ত করে ভাজা যাবে না, তাহলে দেখা যায় চিকেনের মধ্যে তেমন কিছু ঢোকে না, মানে জুসি জুসি লাগে না, একদম মানে হার্ড হয়ে যায়। তো এই যে সুন্দর করে ভাজার পর তারপর এই যে লেগ পিসগুলো ভেজে নিছি। এবার আর একটা প্যান নিয়ে নিছি, তো প্যানটা দিয়ে আমি সেই চিকেন যে ভাজছি সেই তেলটাও দিয়ে দিছি, সাথে এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর সাথে আরও একটু তেল দিয়ে দেবো। মূলত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে, আপনারা আসলে বুঝতে পারবেন। আসলে এখন এমনিতেই এমন গরম, নিঃশ্বাস নিতেই কষ্ট হয়, তার মধ্যে আমার শরীর অত ভালো না। তো সব মিলিয়ে নাজেহাল অবস্থা, গরমে খালি ঠান্ডা লাগে, এই একটা অবস্থা আর কি। তো যাই হোক, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। মূলত রোস্টে আসলে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা এগুলো বেশি পরিমাণে দিতে হয়। তো পেঁয়াজটা দিয়ে আমি তারপর ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা হালকা করে ভাজার পর, মানে হালকা ব্রাউন কালার চলে আসলে তারপর এখানে আসলে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। আসলে আমরা সবাই জানি আসলে কী কী মশলা দিতে হয়। আরেকটা জিনিস, আমি কিন্তু আমার জীবনেও কখনো প্যাকেট মশলা দিল রোস্ট রান্না করি নেই। প্যাকেট মশলার রোস্ট আর আমার এরকম হাতে এভাবে রান্না করা রোস্ট, মানে আকাশ পাতাল তফাৎ একটা টেস্ট আসে। যাই হোক, তারপর এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মানে সুন্দর করে ভেজে নিচ্ছি, যে মানে ওইটার কাঁচা গন্ধটা জানি চলে যায়। এই টাইমটাই এত সুন্দর ফ্লেভার আসে, আমার কাছে ভালোই লাগে আসলে ইদানিং এই টাইমটা, মানে মশলা কষানোর সময় খুব ভালো লাগে। মাঝখান দিয়ে একদম মশলা কষানোর ঘ্রাণটা আমার ভালো লাগতো না। তো যাই হোক, তারপর এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, মানে যত রকমের মশলা আছে। আর আসলে প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আমার কাছে প্রপার একটা রোস্টের টেস্ট আমার কাছে আসে না, মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। আসলে সবাই তো সেভাবেই করে। তো যাই হোক, আমি আমার মতো করেই করি, তো সেভাবেই দেখাচ্ছি। যত মেহমান আসুক, যত যা হোক, আমি কিছুদিন আগে যখন খাবার ডেলিভারি দিতাম তখনও কিন্তু আমি নিজের হাতে এভাবেই রান্না করছি, কোনো প্যাকেট মশলা না। তারপর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মানে একটু মানে কালারের জন্য, কারণ একদম সাদা সাদা হয়ে যাবে, কারণ যেহেতু দুধ দেওয়া হবে। তো তারপর এখন এই পর্যায়ে দিছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে বাদাম বাটা। এখানে 3 পদের বাদাম আছে, কাজু বাদাম, তারপর কাঠবাদাম, মানে সব কিছু আর কি। তো বাদাম বাটা, যেটা আমার ফ্রিজে সব সময় একদম থাকে, তো আমি এগুলো দেই। অনেক সময় ডিমের কোরমা করি বাসায়, যাই করি। তো বাদাম বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। বাদাম বাটাটা দিলে রোস্টের এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, আর সবাই দেয় আসলে বাদাম বাটাটা। তো যাই হোক, তারপর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে। সস দিয়ে, সসটা কম পরিমাণে, সসটা আবার আমি অত বেশি খেতে পারি না, আর আমি জীবনও নুডলসের সাথেও সেভাবে সস খাই না। তো এই যে তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে মানে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য। চিনিটা আমি লাস্টে আবার একটু দিব দেখে আর কি। তো একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বাদাম বাটা দিছি অনেকগুলো, তো বাদাম বাটার জন্য এমনিতে একটু মিষ্টি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এই যে টক দই। টক দইটা তো দিতেই হবে, তো টক দইটা একটু এখানে ভুল করছি, একটু ফেটিয়ে নেওয়া উচিত ছিল। আমি না ফেটিয়ে ফ্রিজ থেকে বের করে, মানে যেরকম ছিল ওইভাবেই দিয়ে দিছি। যদিও সমস্যা হয় নেই, মানে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে হতে মানে এই দইও ফেটে গেছে এমনিতেই। তো যাই হোক, তারপর এই যে পর্যাপ্ত পরিমাণে আর কি টক দইটাও দিয়ে দিছি, দিয়ে এবার সুন্দর করে একদম নেড়ে চেড়ে নিছি, মানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো এই মশলার ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল, মানে এইভাবে আমার মনে হচ্ছিল যে মশলা বানিয়ে রাখা যায়।
তারপরে মানে মাঝে মাঝে এরকম রান্না করা যায়। তো যাই হোক, তারপরে এই যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। চিকেনগুলো দিয়ে সুন্দর করে আগে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। তো চিকেনগুলো কষিয়ে আর একটা মানে ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি রোস্ট রান্না করলে মানে চেষ্টা করি আসলে দুধটাই বেশি দেওয়ার। এই যে গুঁড়ো দুধ দিচ্ছি কি পরিমাণে দেখেন, গুঁড়ো দুধটা তো দিছি, তারপর আবার আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না এখানে। এটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে আবার কিন্তু একটু চিনি দিলাম, বললাম না যে লাস্টে আবার একটু চিনি অ্যাড করব। তো এই যে তারপর এখন হচ্ছে মানে আমার মানে ইসের পালা, যে একটু হালকা ঝালও তো দরকার আছে, সবই তো মিষ্টি দিলাম তাই না। তো এবার আবার একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি মূলত ফ্লেভারের জন্য। আর এই মুরগিগুলো আসলে অত বেশি জালও করা হবে না, যার কারণে কাঁচামরিচের ফ্লেভারটাও থাকবে। তো এই যে দিছে, আর এই যে দুধ দিয়ে দিলাম, মানে সম্পূর্ণ রোস্টটাই দুধ দিয়ে রান্না করা হবে, গুঁড়া দুধ আর গরুর দুধ। এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি করি। এইটা আমি আমার ছোট কাকির কাছে শিখছি, তাকে দেখতাম সে সব সময় একদম দুধ দিয়ে রান্না করে রোস্টটা, কোনো রকমের পানি দেয় না। তো ওইটা আসলে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, মানে এত সুন্দর হয়। তো যাই হোক, আর ওইদিকে ডিমও করে নিছিলাম কয়েকটা। আর এই যে প্রায় রোস্টটা কিন্তু আমার শেষের দিকে হয়ে আসতেছে, মানে হয়ে গেছে বলতে গেলে। তো এখন হচ্ছে মানে আরও কিছু কিছু জিনিস অ্যাড করার আছে, মানে কত কি দিলাম একটু দেখেন চিন্তা করে। সেখানে প্যাকেট মশলা তো কিছুই না, আমি যত কিছু দিছি তাই না। এমনিতেই মজা হওয়ার কথা, একটা শাহি ফ্লেভার চলে আসবে যখন ঘিটা দিবেন। তো এই যে ঘিটা আমার, আর ঘিটা অবশ্যই ভালো হতে হয়। আর আমার ঘিটা এত বেশি ভালো, আমি যেখান থেকে আনি তো অন্যরকম একটা ফ্লেভার। তো এই যে আমি অনেক সুন্দর করে অনেক বেশি করে আর কি ঘিটা দিয়ে দিচ্ছিলাম লাস্ট পর্যায়ে। ঘিটা দেওয়ার পরে তারপর পেঁয়াজ যে বেরেস্তা করে রাখছি, এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেঙে তারপরে এগুলো দিয়ে দিব। এখনই হচ্ছে মূল টেস্ট আসলে। তো এইখানে আবার অনেক সময় আমি পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে, মানে ওই যে কী বলে মাওয়া টাইপের বানায় যে, তো ওইভাবেও অনেক সময় দেই। তো আজকে আর ওটা করি না, কারণ ঘি অনেকগুলো দিছি। তারপর মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে মানে পরিবেশনের পালা। আর পোলাওটার রেসিপিও দিব অবশ্যই, এই পোলাওটাও অনেক বেশি মজা হয়। আমার হাতে যারা যারা এই পোলাওটা খাইছে তারা এত বেশি পছন্দ করে। পোলাওর অরিজিনাল কালার ঘ্রাণ সব কিছু থাকে এইভাবে পোলাওটা রান্না করলে। তো এইভাবেই আমি পোলাওটা রান্না করি সবসময়। তো এই যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছিলাম। তবে এখন দেখে মনে হচ্ছে যে আমি আবার খেতে মন চাচ্ছি, কিন্তু এই গরমে খাওয়া যাবে না। এখন আমার সুস্থতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি, মানে এই গরমে সব থেকে বেশি আমাকে অ্যাটাক করার পালা, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় আমি আসলে যত পারি হালকা পাতলা খাবারই খাই, মানে নিজেকে একটু হাইড্রেট রাখার চেষ্টা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না, আসলে শরীর ভালো থাকে না, ব্যস্ততা সব কিছু মিলিয়ে রেগুলার ভিডিও দেওয়া হয় না। তো চেষ্টা করব মাঝে মাঝে দেওয়ার।